ধন্যবাদ। আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের আরেকটি ভিডিওতে এখানে আমি মূলত কথা বলবো মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল। অনেকেই আছেন মানসিক চাপ, যেটাকে ইংরেজিতে বলা হয় মেন্টাল স্ট্রেস, বা আমরা অনেক সময় এটিকে ম্যানেজ করার জন্য আমরা বলি স্ট্রেস ম্যানেজমেন্ট। এই যে বিষয়টি, এটি আমরা অনেকে জানি, কিন্তু পরবর্তীতে আমরা ব্যবহার করতে জানি না, বা জানলেও সেটি করা হয় না। সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশরাফুজ্জামান রাজু। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং ভবিষ্যতে যদি মনে করেন এই রকম মেন্টাল হেলথ রিলেটেড আরও ভিডিও প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মানসিক চাপ বা যেটিকে স্ট্রেস বলা হয়, এই স্ট্রেসটা আমাদের সবারই কম বেশি থাকে, কিন্তু এটা যদি অতিরিক্ত পরিমাণ হয়ে থাকে অথবা অনেক দিন ধরে যদি এটা চলতে থাকে, তখন কিন্তু বিভিন্ন রকমের মানসিক সমস্যা বা মানসিক রোগ যেগুলোকে বলা হয়, সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই ক্ষেত্রে স্ট্রেসকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, অ্যাকুট স্ট্রেস এবং ক্রনিক স্ট্রেস। অ্যাকুট স্ট্রেস হয়তো বা আপনার আমার সবার ভিতরে কম বেশি থাকে, কিন্তু এটি যদি অনেক বেশি হয় সেটি ক্রনিক ইলনেস হিসেবেও কিন্তু আখ্যায়িত হতে পারে। সুতরাং কারো ভিতরে যদি স্ট্রেস থাকে, তাদেরকে আমি বলবো অবশ্যই এই যে স্ট্রেসগুলো, সেগুলো কিভাবে ম্যানেজ করতে হয়, ম্যানেজ করার যে কৌশলগুলো, সেগুলো আয়ত্ত করুন এবং আপনি এগুলোকে প্রতিদিন প্রতি মুহূর্তে নিজের জন্য ব্যবহার করুন। তাহলেই দেখবেন আপনি যেই উদ্দেশ্য বা যেই লক্ষ্য নিয়ে আপনার কাজগুলো করতে চাচ্ছেন, সেটি খুব সহজ হয়ে যাবে। এখন আসেন যে স্ট্রেস ম্যানেজমেন্টের যে কৌশলগুলো, সেগুলো সম্পর্কে বলি। প্রথমে যে বিষয়টি আসে সেটি হলো দৈহিক ব্যায়াম বা মেডিটেশন। আপনারা অনেকেই জানেন যে ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের ব্রেনের ভিতরে যে এন্ডারফিন নামে যে হরমোন রয়েছে, সেটা নিঃসরণ করে এবং এর মাধ্যমে আমার মন এবং শরীর ভালো থাকে। আমরা যদি কোনো একটা বিষয়ে স্ট্রেস ফিল করি, সেই জায়গাটাতে আমরা কম স্ট্রেস ফিল করি। সুতরাং আপনারা প্রতিদিন কম হলেও আধা ঘন্টা স্ট্রেস ম্যানেজমেন্ট করার জন্য বা নিজের মন বা শরীরকে ভালো রাখার জন্য নিয়মিত হাঁটবেন। যদি এর চেয়ে আরেকটু বেশি সময় থাকে বা আপনার যদি ধৈর্য থাকে, আপনারা বিভিন্ন রকমের ইয়োগা এক্সারসাইজ করতে পারেন, যেটা বাসাতে করা সম্ভব। আপনারা চাইলে জিমেও যেতে পারেন। যদি এটা সম্ভব না হয়, আমি বলবো হাঁটার মাধ্যমে আপনার এই যে দৈনন্দিন যে এক্সারসাইজটি, সেটি আপনারা করতে পারেন। আরেকটি হলো মাইন্ডফুলনেস মেডিটেশন। আপনারা অনেকেই জানেন মেডিটেশন খুবই আমাদের মনের উপর প্রভাব ফেলে। এর মাধ্যমে আমাদের মন এবং শরীরের একটা সামঞ্জস্যতা বিধান হয়, তখন আমরা সব কিছুতে মনোনিবেশ করতে পারি। সাথে সাথে আমার যদি মানসিক চাপ থাকে, সেটি মোকাবেলা করার জন্য যতটুকু স্ট্রেংথ দরকার সেটি তৈরি হয়। এরপর ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। আপনারা অনেকেই জানবেন শ্বাস প্রশ্বাস আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি যদি আমরা একটা এক্সারসাইজের মাধ্যমে করে থাকি, বিভিন্ন রকমের ব্রিদিং এক্সারসাইজ রয়েছে। আমি যেটি সবসময় বলি সেটা হলো 4-7-8 নিয়ম, অর্থাৎ 4 সেকেন্ড ধরে জোরে শ্বাস নেবেন, 7 সেকেন্ড ধরে রাখবেন এবং যখন ছাড়বেন মুখ দিয়ে ছাড়বেন, আস্তে আস্তে করে ছাড়বেন। এটি আপনার ব্লাড সার্কুলেশনের ভিতরে পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ করবে, আপনার ব্রেনের ভিতরে অক্সিজেন সরবরাহ করবে, যার মাধ্যমে স্ট্রেসটা যেই পরিমাণ স্ট্রেস হওয়ার কথা সেটি হবে না। সাথে সাথে আপনি আপনার মনোযোগকে ধরে রাখতে পারবেন। কিভাবে ফোকাসটা কন্ট্রোল করতে হয়, ফোকাসটা ধরে রাখতে হয়, সেটিও আপনারা খুব সহজেই করতে পারবেন। এরপর যেটি হয়, নিয়মিত ঘুমের কথা বলবো। আমাদের কাছে যারা বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আসেন, আমরা প্রথমেই বলি আপনার ঘুমটা ঠিক হয় কি না। অনেকেই বলেন যে যারা সমস্যাগুলো নিয়ে আসেন, তাদের ঘুমের যে সার্কেলটা সেটা ঠিক থাকে না। তারা হয়তো বা এমনও ভুলভাবে বলে যে হ্যাঁ, আমি তো প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা ঘুমাই। কিন্তু যখন আমরা একটু এক্সপ্লোর করি, তার কাছ থেকে আরও জানতে চাই, তখন শুনতে পাই যে সে দিনের বেলাতে ঘুমায়। এটা একদমই ঠিক না। আপনারা অবশ্যই রাতের ঘুমটি রাতেই দিবেন। এর মাধ্যমে আমাদের শরীরের ভিতরে যে একটা বায়োলজিক্যাল ক্লক থাকে, সেটি সঠিকভাবে কাজ করতে পারে। সাথে সাথে দৈনন্দিন যে কাজগুলো ঠিকভাবে করতে পারবেন। একটা সময় দেখবেন যে আপনি যদি ঠিকমতো না ঘুমান, তখন এই যে কাজগুলো পেন্ডিং থাকছে, সেটি আপনার ভিতরে একটা স্ট্রেস তৈরি হবে। তখন আমরা বলি যে ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট, এবং এই সময়টা যেটি হবে যে আপনার কাজগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট, এখনই করতে হবে। এটি কিন্তু আপনার স্ট্রেসটা বাড়িয়ে দেবে। সেক্ষেত্রে অবশ্যই প্রতিদিন একটা রুটিন করতে পারেন, এবং সেই রুটিন অনুযায়ী আপনি 7 থেকে 8 ঘন্টা অ্যাটলিস্ট রাতের বেলা ঘুমাতে পারেন। এটি দেখবেন যে আপনার অনেক সময় হয় যে অনেকে আমাদের কাছে এসে বলে যে আমার খুব ক্লান্ত লাগে। এই যে ক্লান্ত ভাবটা, এটি আর থাকবে না। এরপর যেটি বলবো সেটা হলো সময় ব্যবস্থাপনা, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট। আমাদের
অনেক সময় থাকে, কিন্তু সেই সময়টাকে সঠিক পর্যায়ে বা সঠিকভাবে আমরা ব্যয় করি না। যখনই না করি তখন দেখা যায় বিভিন্ন রকমের স্ট্রেস তৈরি হয়। হয়তো বা আমার একটা ডিল ছিল, সেই ডিলটি আজকে না কালকে, কালকে না পরশু করা হচ্ছে না, এবং একটা সময় দেখা যায় এটা আমার প্রচুর স্ট্রেস তৈরি হয়, এবং সেই স্ট্রেসকে ঘিরেই আমার অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো করতে পারি না। এই জন্য আপনারা সবসময় খাতা কলম নিয়ে একটা ডায়েরি মেনটেন করতে পারেন। সেখানে আপনারা লিখতে পারেন কোনটি আপনার ইম্পর্টেন্ট আর্জেন্ট, কোনটি আপনার ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, কোনটি নন ইম্পর্টেন্ট নন আর্জেন্ট, সেটি আপনারা লিখতে পারেন। এর মাধ্যমে কি হবে, আপনি কিন্তু আপনার কাজের অগ্রাধিকার দেওয়া শিখবেন, এবং আপনি আপনার প্রোডাক্টিভ ওয়েতে সব কিছু করতে পারবেন। এরপর যেটি আসে সৃজনশীলতা বৃদ্ধি। আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকমের কাজ করি, যে সেক্টরে কাজ করি না কেন সেটিকে খুবই গুরুত্ব দিই, এবং প্রতিদিন ওই কাজ করা, বাসায় আসা, বাসার কাজ করা, আবার সেই কাজগুলো করার মাধ্যমেই আমরা কিন্তু মানসিক যে তৃপ্তিটি খুঁজি। কিন্তু এই যে একটা সার্কেল, এই সার্কেলের বাহিরে গিয়ে আমরা আমার মনের যত্নের জন্য আমি কোন ক্রিয়েটিভ যে বিষয়গুলো আমরা করতে পারি। হয়তোবা আমি একটা সময় গান গাইতাম, হয়তোবা একটা সময় আমি গিটার বাজাতাম, হয়তোবা একটা সময় আমি আর্ট পারতাম। এই জিনিসগুলো আবার পুনরায় প্র্যাকটিস করা যায় কিনা একটু দেখতে পারেন। যদি না যায়, নতুন কিছু শিখতে পারেন। এই যে সৃজনশীলতা বা নতুন কিছু শেখার যে আগ্রহ, এটিও দেখবেন আপনার স্ট্রেসকে অনেকটাই ম্যানেজ করে ফেলবে। এরপর যেটা আসে, কথা বলুন এবং সামাজিক সংযোগ তৈরি করুন। অনেক ক্ষেত্রে হয় কি, যার ভিতরে প্রচুর স্ট্রেস থাকে সে আসলে কথা বলতে চায় না, কিন্তু আপনি যদি কথা বলেন দেখবেন আপনার মনে একটা হিলিং তৈরি হবে, এবং আপনি সমস্যা যখন শেয়ার করবেন তখন আপনার মনটা হালকা হবে, এবং আপনি দেখবেন যে এর আগে যে স্ট্রেস নিয়ে যে কাজগুলো করতেন সেই কাজগুলো যতটা কঠিন লাগতো এখন আর সেই ধরনের কঠিন লাগবে না। শুধু অনেক সময় কি হয় যে বন্ধুবান্ধব থাকলেও তারা কিন্তু বন্ধুবান্ধবের সাথে মেশা, কথা বলা এগুলো করে না। সো সেক্ষেত্রে আপনারা আপনার জায়গা থেকে সেটি করতে পারেন। এরপর যেটি বলবো, খাদ্যাভ্যাস ও সুষম যে পুষ্টি। আমরা প্রতিদিন খাওয়া দাওয়া করি, অনেকেই মনে করি খাওয়া দাওয়া তো একটা হলেই হলো, প্রতিদিন হলেই হলো, কিন্তু ব্যাপারটি এরকম না। আপনার খাওয়া দাওয়ায় পর্যাপ্ত পুষ্টিগুণ আছে কিনা একটু লক্ষ্য রাখতে পারেন। আপনারা মাঝে মাঝে অন্তত মাছ, মাংস, দুধ, ডিম এগুলো আপনারা খেতে পারেন। এগুলো আপনাকে পর্যাপ্ত শক্তি দেবে, আপনার মস্তিষ্কের যে কার্যকারিতা সেটিকে আরও বৃদ্ধি করবে। প্রচুর পরিমাণ পানি খেতে পারেন, যেটিকে আপনাকে ডিহাইড্রেশন হওয়া থেকে বাঁচাবে। সো এই যে বিষয়টি, খাদ্যের যে বিষয়টি, এটি আপনারা খুব সহজেই করতে পারেন। এভাবেই যে প্রতিদিন অন্তত আপনারা এক টুকরো বা এক পিস মাছ আপনারা খেতে পারেন। অন্য খাওয়া দাওয়া যদি একটু কমও হয়, ভাতের পরিমাণটা কম হয়, শাকসবজির পরিমাণটাকে বেশি খেতে পারেন। এর মাধ্যমে দেখবেন আপনার যে স্ট্রেসের যে পরিমাণটা সেটি কিন্তু অনেকটাই কমে যাবে, কেননা স্ট্রেসটাকে মূলত হয় আমাদের কর্টিসল হরমোনের মাধ্যমে, এবং সেই হরমোনটাকে আরও শক্তিশালী করার জন্য বা সেই লেভেলটাকে যেটা আমার এক্সিস্ট করব, যে আমি এটা রেজিস্ট করে ওটার সাথে আমি যে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এটাকে আমি নিজেকে জয় করব, সেটি কিন্তু করা সম্ভব হয়। এরপর যেটা হয় যে আত্মপ্রতিফলন ও পজিটিভ চিন্তা। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের প্রতি যত্নশীল হই না, আমাদের চিন্তা ভাবনার ভিতরে বিভিন্ন রকমের নাবোধক প্রশ্ন থাকে, কথায় কথায় কিন্তু বা বাট, অথবা এটা যদি হয় তাহলে এটা হবে, এটা সম্ভব না, বা না, সব কিছু যদি না থাকে। এই বিষয়গুলোকে আরও মনোযোগ দিয়ে আমরা কিভাবে পজিটিভ হতে পারি, আমার অনুভূতিগুলো প্রতিফলন ঘটাতে পারি, আমার অনুভূতির মাধ্যমে আমার যে চিন্তাগুলো আছে সেগুলো যথাযথ ব্যক্তির কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, সেটিও আমাদের শিখতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের চলতে হবে। আমরা যত ইতিবাচক চিন্তা করব তত আমাদের ইতিবাচক অনুভূতি হবে, এবং শরীর এবং মন ভালো থাকবে। এরপর যেটা হয় যে ব্যক্তিগত সময়। অনেকেই আছে বিভিন্ন রকমের কাজ করে, অনেক কাজ করে, কিন্তু কাজের মাধ্যমে সে শান্তি পায়, এবং তখন সে এটাই প্রকাশ করে যে কাজই আমার কাছে সবচেয়ে প্রিয়। শুধু সেটা নয়, আপনার নিজের নিজেকে সময় দেওয়া, নিজের পরিবারকে সময় দেওয়া, বা যারা আপনার আশেপাশে রয়েছে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, তাদের সাথে কথা বলা, একটু মেশা, এর মাধ্যমেও কিন্তু মানসিক চাপ ভালো থাকে। এরপর যেটা আসে, নিয়মিত আপনার যে শখগুলো পূরণ করা। হয়তোবা অনেক দিন ধরে আপনি শখ করেছিলেন যে আপনি কোথাও ঘুরতে যাবেন, কিন্তু আজ না কাল, কাল না পরশু, এরকম করতে করতে আর হচ্ছে না। আমার চিন্তা ছিল একসময় আমি কক্সবাজার যাব, সেন্ট মার্টিন যাব, আমার ইচ্ছা ছিল যে সিলেটে যাব, জাফলং যাব, কিন্তু আজ না কাল করে আর হচ্ছে না, কারণ আমি খুবই ব্যস্ত। এই ব্যস্ততার মাঝেও আপনি একটু সময় করে অন্তত দুদিনের জন্য আপনি আপনার নিজেকে সময় দিন, দেখবেন এটা আপনার মন ভালো হবে। পরিবারকে সময় দিতে পারছেন না, সকালে যাচ্ছেন, অনেক রাত হচ্ছে, একটা দিন
হঠাৎ করে আপনি আপনার পরিবারকে সময় দেবেন, আগেই চলে আসেন ছুটি নিয়ে, একটু সময় দেন, দেখবেন এটা আপনার ভিতরে একটা রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি করবে। এর প্রেক্ষিতে আপনার স্ট্রেসগুলো আপনি আস্তে আস্তে মোকাবেলা করতে পারবেন। মনে রাখবেন, স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য যে টেকনিকগুলো কথা আমি বলেছি, এগুলো খুবই ইফেক্টিভ, এবং এগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন দেখবেন আপনার স্ট্রেসগুলো অনেকাংশেই কমে যাবে। তবে অনেক ক্ষেত্রে যে সমস্যাটি হয়, অনেকে এই টেকনিকগুলো ব্যবহার করতে পারেন না। সেই ক্ষেত্রে আমি বলবো আপনি অবশ্যই প্রফেশনাল হেল্প নেবেন। যখন প্রফেশনাল হেল্পের মাধ্যমে আপনাকে কাউন্সেলিং করানো হবে বা সাইকোথেরাপির মাধ্যমে আপনার ওই জায়গাটা ফিরিয়ে নিয়ে আসবে, তখন কিন্তু আপনি এগুলো খুব সহজেই করতে পারবেন, এবং তখন দেখবেন স্ট্রেস ম্যানেজমেন্ট করা আপনার জন্য খুব কঠিন কিছু নয়। আজকে ভিডিওটি এখানেই রাখছি। সবাইকে শুভকামনা জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।